আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। তাই আজ আমি আপনাদের সাথে গ্রামের ক্লিনিকে সদ্য জয়েনকৃত একজন ডাক্তারের কাছ থেকে শোনা ঘটনা শেয়ার করব। আমি কোনো কথা না বাড়িয়ে ঘটনাটির প্রেক্ষাপট ও ঘটনায় চলে যাচ্ছি। 2019 সাল। বাসা থেকে বেশি দূর না হবার কারণে বাসায় কিছু না জানিয়ে সেদিন হাওয়া বদলের জন্য আমার বন্ধু জনিকে সাথে নিয়ে আমরা রওনা হই জামালপুরের কোনো একটি গ্রামের উদ্দেশ্যে। আমার আর জনির নানু ও দাদু বাড়ি জামালপুর হওয়ায় আমরা সেখানে বছরে 1-2 বার ঘুরতে বা কোনো কারণ ছাড়াই চলে যেতাম। সেদিন আমি আর জনি গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। মেইন রোড, আর প্রায় দুপুর হয়ে যাচ্ছে এমন সময় এক যুবক বয়সী লোক এসে সেই চায়ের স্টলে উপস্থিত হলেন। জনি তাকে দেখে কিছুটা পরিচিত বলে মনে করে, কিন্তু মনের ভুল ভেবে সে আমার সাথে কথা বলতে বলতে 2টা চায়ের অর্ডার করলো। চা খেতে খেতে জনি বারবার লোকটার দিকে তাকাচ্ছিল, আর এবার সে নিজেকে আর ধরে রাখতে না পেরে সেই লোকটিকে তার নাম জিজ্ঞাসা করে। লোকটি তার নাম বলে জনিকে চিনতে পারলেন, আর আমাদের কাছে এসে বসে উনিও একটি চায়ের অর্ডার করলেন। জনিদের সাথে পারিবারিকভাবেই নাকি উনি পরিচিত ছিলেন। কিছুক্ষণ কথা বলার পর আমরা জানতে পারলাম উনি এই গ্রামের একটি ক্লিনিকে কর্মরত একজন চিকিৎসক। ওনার নাম আবরার। চা চলে এলে বেশি একটা কথা না বলে আবরার সাহেব একেবারে চুপচাপ বসেই চা খাচ্ছিলেন, আর হঠাৎ এদিক ওদিক তাকাচ্ছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি মনে হয় খুব অস্থির আর অস্বস্তি বোধ করছিলেন। কিছুক্ষণ চা খাওয়ার পরে উনি আমার বন্ধুকে জিজ্ঞেস করলেন আমরা আজই শহরে ফিরে যাব কিনা। ওনার প্রশ্নে কেমন যেন ভয়ের একটা ছাপ জড়িত ছিল, যা আমরা দুজনেই বুঝতে পারছিলাম। হঠাৎ চায়ের দোকানে চা বিক্রেতা আবরার সাহেবকে বলে বসলেন, ডাক্তার সাহেব, আজকেই চইলা যান, আর থাইকেন না এখানে, জান বাঁচানি ফরজ। চা বিক্রেতার এমন কথা শুনে আমি আর আমার বন্ধু জনি কিছুটা অবাক হয়ে আবরার সাহেব আর চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আর কেনই বা দোকানদার ওনাকে এই কথা বললেন। কিন্তু উনি কিছুতেই কিছু বলতে রাজি হচ্ছিলেন না। শেষমেশ আমাদের অনেক জোরাজুরিতে চা বিক্রেতা আবরার সাহেবকে ঘটনাটি আমাদের কাছে বলতে বললে আবরার সাহেব রাজি হয়ে যান, আর উনি যেভাবে ঘটনাটি বলেছিলেন আমি ঠিক সেভাবেই উপস্থাপন করছি। ঘটনাটির অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নাম আবরার। আমি পেশায় একজন চিকিৎসক। সদ্য প্রথম ধাপে ডাক্তারি পড়া শেষ করে বাকি 5 জন চিকিৎসকের মতো বড় ডিগ্রি অর্জনের আকাঙ্ক্ষা আমারও ছিল, কিন্তু পারিবারিক সমস্যা ও আর্থিক অনটনের জন্য আমাকে নিজের খরচ চালাতে চাকরির পথ বেছে নিতে হয়। অবশেষে আমি এই গ্রামের ক্লিনিকে একটি মোটামুটি ভালো চাকরিও পেয়ে যাই আল্লাহর রহমতে। ভেবেছিলাম ভালোই হয়েছে, এদিকে গ্রামে খুব বেশি পেশেন্ট আসে না, তাই আরামে চাকরি করে হায়ার স্টাডিজের কথাও ভাবা যাবে, আর পরিবারকেও হেল্প করা হবে ভেবে আমি আর কোনো কিছু না ভেবে চাকরিটা নিয়ে নেই। জয়নিংয়ের আগের মাসে আমি আমার 27তম জন্মদিন পালন করে চাকরির জন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। জয়েন করার 6-7 মাস সবকিছু আমার আশানুরূপ ছিল, কিন্তু আমার অতীতে থাকা একটি কালো ছায়া কিভাবে আমার জীবন দুর্বিষহ করে তুলেছে তোমরা জানতে চাও? না থাক, আমি আর তোমাদের কিছু বলবো না। এতটুকু বলে আবরার সাহেব কি যেন ভেবে আমাদের আর কিছু বলতে চাইলেন না, কিন্তু আমরা ঘটনাটি না শুনে যেন শান্তি পাচ্ছিলাম না একেবারেই। তাই ওনাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি ওনাকে বললাম। উনি কিছুটা অস্বস্তি নিয়ে এই ঘটনাটি সম্পূর্ণ বলতে রাজি হয়ে আরও 1 কাপ চা নিয়ে কথা বলা শুরু করলেন। জয়েনিংয়ের 6-7 মাসের মাঝে আমি জ্বর, মাথা ব্যথা, হাত ভাঙা এবং আরও কিছু সমস্যার চিকিৎসা করেছি, কিন্তু হঠাৎ এমন এক সময় এলো যে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে গ্রাস করে নিল। আমি একদিন প্রায় সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের আজানের কিছুটা আগে ক্লিনিকে অলস সময়ে বসেছিলাম, আর তখনই এক বৃদ্ধা মহিলা আমার কাছে এসে আমাকে তার সাথে যেতে বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। কি সমস্যা জিজ্ঞেস করতেই বৃদ্ধা সজোরে কেঁদে উঠলেন। মনে মনে ভাবলাম কি মুশকিল, ওনাকে সামলাবো নাকি ওনার সমস্যা শুনবো।
ভাবতে ভাবতে বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে টেবিলে রাখা পানি খাইয়ে আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বৃদ্ধা বললেন, ওনার নাতিটা নাকি খুব অসুস্থ, 4 দিন যাবৎ সে কিছু খাচ্ছে না, এমনকি পানি পর্যন্ত পান করেনি। ওনার কথা শুনে আমি বললাম, আমি সন্ধ্যায় গ্রামে ফিরে ওনার বাসায় যাব। উনি আমাকে ওনার বাসার ঠিকানা বলে চলে গেলেন। আমি তৎক্ষণাৎ যাইনি, কারণ তখন মহিলার সাথে গেলে আমাকে আবার অনেকটা পথ ক্লিনিকে ফেরার জন্য পাড়ি দিতে হতো। ভেবেছিলাম রাতের দিকে একেবারে বাসায় ফেরার পথে মহিলার বাসা হয়ে তারপর ফিরব, কিন্তু বৃদ্ধার অবস্থা দেখে খুব মায়া লাগার কারণে আমি আমার জিনিসপত্র নিয়ে ক্লিনিক থেকে বের হয়ে যাই। একটু হাঁটতেই দেখি সেই বৃদ্ধা হেঁটে যাচ্ছেন গ্রামের দিকে। আমি ওনাকে ডাক দিলাম, চাচি, ও চাচি, দাঁড়ান, আমি যাব আপনার সাথে। উনি খুশি হয়ে আমার সাথে হাঁটতে লাগলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ওনাকে ওনার নাতির কথা জিজ্ঞেস করলে উনি শুধু কেঁদেই যাচ্ছিলেন। বিধায় আমি মোটামুটি ভালোই বিরক্ত হয়ে ওনাকে আর কিচ্ছু জিজ্ঞেস করিনি। প্রায় 35 মিনিট হাঁটার পরে আমরা একটি বাসার সামনে এসে উপস্থিত হলাম। গ্রামাঞ্চল হলেও এখানে অনেক পাকা বাড়ি তৈরি হয়েছে। ওনাদের বাড়িটিও ছিল একতলা পাকা বাড়ি, কিন্তু টিন শেডের। উনি আমাকে ভেতরে নিয়ে একটি চেয়ারে বসালেন। আমি যে ঘরে বসলাম সেখানে ঘরের দরজার ঠিক বামে একটি বিছানা, আর ডান পাশে কিছু চাল রাখার ড্রাম আর একটি পুরাতন শোকেস ছিল। সেই শোকেসের সামনে চেয়ার দিয়ে উনি আমাকে বসিয়ে আমার জন্য ভেতর থেকে পায়েস নিয়ে এলেন আর খেতে দিলেন। আমি ওনাকে বললাম, চাচি, আগে আপনার নাতিকে দেখি, তারপর না হয় খাবো। উনি আমার দিকে কিছুটা রেগে গিয়ে তাকালেন এবং বললেন, তোমাকে খাইতে দিছি, আগে খেয়ে নাও। এই কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, দেখেন চাচি, আমার এত সময় নেই। আপনার নাতিকে দেখে আমার আবারও ক্লিনিকে ফেরা লাগবে, তাই আপনার নাতিকে দেখা যায় এখন। উনি আমাকে সামনে আগাতে ইশারা করে সামনের পর্দা দেয়া একটি ঘরে চলে গেলেন, আর ওনাকে অনুসরণ করে আমিও সেই ঘরে প্রবেশ করলাম। ঘরটি ছিল মোটামুটি অন্ধকার। গ্রামে তখন পল্লী বিদ্যুৎ পৌঁছালেও সন্ধ্যার পরে বিদ্যুৎ একেবারেই থাকতো না, তাই ঘরে ঘরে হ্যারিকেন, কুপিবাতি বা মোমবাতি ব্যবহার করা হতো। সেই ঘরের পর্দা সরিয়ে আমি দেখলাম ঘরের মাঝখানে একটা বড় বিছানা, যার উপর মশারি টানানো ছিল, আর একটু সামনে ডান দিকে টুলের উপর একটি কুপিবাতি চলছে। আর মশারিটার জন্য যেন রুমে আরো বেশি অন্ধকার অন্ধকার একটা ভাব তৈরি হয়েছে। আমাকে মহিলা বিছানার পাশে দাঁড় করিয়ে রেখে মশারিটি তুলে একটু সাইডে সরিয়ে আমাকে বসতে বললেন। আমি ওনার নাতিকে দেখার জন্য তার হাতটা ধরার আগে আমার মোবাইলের টর্চ জ্বালানোর কথা ভাবলাম, কারণ রুমটা এত বেশি অন্ধকার লাগছিল যে রোগী দেখা সম্ভব ছিল না। ভাবনা অনুযায়ী টর্চ জ্বালিয়ে ওনার নাতির হাতের পালস চেক করার জন্য হাত ধরে ছেলেটার চেহারার দিকে তাকাই, আর দেখতে পাই যে ছেলেটি আমায় দেখে হাসছে। কিন্তু ছেলেটার চেহারা দেখে আমি 2 হাত দূরে ছিটকে পড়ে যাই। আপনারা হয়তো ভেবেছেন যে কোনো ভৌতিক চেহারা ছিল বিধায় ছেলেটাকে দেখে আমি ছিটকে পড়ে গিয়েছিলাম বা ভয় পেয়েছিলাম, কিন্তু আসলে তা নয়। আসলে তার চেহারাটা ছিল অবিকল আমারই মতো। আমার মনে হচ্ছিল আমি যেন আমার দিকে তাকিয়ে হাসছি। এই দৃশ্য দেখে আমি মহিলার দিকে তাকিয়ে দেখলাম তার চেহারাটা কেমন যেন সাদাটে হয়ে গেছে, আর তার মুখ দিয়ে লালা ঝরছে। মহিলাটি তাকিয়ে এমন সময় বিছানায় থাকা ছেলেটি আমার বাম হাত চেপে ধরে আমাকে বলে, কথা বলিস না, হায় হায়, ও তোকে ডাকছে, ও আসছে, ও আসছে, দেখতে পাচ্ছিস, ও আসছে। আমি এই কথা শুনে সজোরে আমার হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দিব, এমন সময় সেই বৃদ্ধা আমার সামনে আমার পথ আটকে দাঁড়ায় আর বলে, তোর দাদিকে দেখবি? চলে গেছে সে। কে দেখবি? তোকে দেখতেই হবে, দেখ দেখ, আরে দেখ না ছেলে। এই বলে সে আমার হাত ছেড়ে 2 হাত উঁচু করে আমার সামনে দাঁড়িয়ে যায়, আর নিমিষে আমি দেখি আমার থেকে একটু দূরে সরে যাচ্ছে, আর তার চেহারা থেকে পোকা গড়িয়ে পড়ছিল, আর গলায় দড়ি পেঁচানো ছিল। জিভটা যেন বেরিয়ে আসছে, চোখ দুটো যেন কুঠুরি ফেটে বের হয়ে আসবে। এমন দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং জ্ঞান ফিরলে দেখি আমি বাসায় আমার বিছানায় শুয়ে, আমার পাশে ক্লিনিকের একজন স্টাফ বসেছিল, আর আমার বিছানার পাশে গ্রামের কয়েকজন লোক দাঁড়িয়েছিল। ক্লিনিকের স্টাফের নাম ছিল আলমগীর। আমি জ্ঞান ফিরে রাতের ঘটনার কথা মনে পড়তে লাফিয়ে উঠলাম, আর আলমগীরকে সব ঘটনা বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ আমার মুখ দিয়ে কোনো আওয়াজ তখন বের হচ্ছিল না। এটা যে কতটা যন্ত্রণা সেটা যার হয়
সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আলমগীর আমাকে সান্ত্বনা দিয়ে পানি খাইয়ে আমাকে কিছুটা স্বাভাবিক করে তোলে। আর আমি তখন কিছুটা কথা বলার মতো অবস্থায় চলে এলে সবাই আমাকে জিজ্ঞাসা করে আমি পূর্ব পাড়ার বাঁশঝাড়ের নিচে কেন পড়েছিলাম, আর সেখানে কেন আর কিভাবে আমি এলাম সেই রাতের বেলা। আমি মনে মনে ভাবলাম, কি আমি বাঁশঝাড়ের মাঝে পড়েছিলাম, কিন্তু আমি তো ওই মহিলার বাসায় ছিলাম। এসব ভাবতে ভাবতে ওনাদের ছুড়ে দেওয়া প্রশ্নে আমি অস্থির হয়ে পড়ি। আর আমি ওনাদের কাছ থেকে সেই পড়ন্ত সন্ধ্যায় আসা সেই বৃদ্ধা আর তার নাতনির কথা বলি। আমার কথা শুনে ওনারা আর চোখে আমার দিকে তাকালেন। আর ওনাদের মাঝে একজন বলে উঠলেন, কি কন ডাক্তার সাহেব, ওইখানে তো বাঁশের জঙ্গল ছাড়া কিছু নাই, ওইখানে মানুষ যায় না তো, একটা মাটির ভিটা আছে, পরে সবাই গ্রাম সাইডা চইলা গেছে। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আর মনে মনে ভাবতে লাগলাম যে কি হচ্ছে আমার সাথে। আজকে সন্ধ্যা থেকে বিজ্ঞানের ছাত্র আর মূলত ডাক্তার হবার ফলে আমি এসব বিষয় কোনোদিন বিলিভ করতাম না, কিন্তু সন্ধ্যায় তাহলে কি হলো আমার সাথে? আমি নিজেকে এর সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে লাগলাম নানানভাবে, কিন্তু একটা সমস্যা রয়েই যাচ্ছে, আমি কিভাবে বাঁশঝাড়ের ভেতরে গেলাম? আর যদি কিছু বা নাই দেখি তাহলে অজ্ঞান হলাম কেন? আমি একজন ডাক্তার, আমি যথেষ্ট স্বাস্থ্য সচেতন আর সুস্থ, আর আমার মানসিকভাবেও আমি অনেক শক্ত, কিন্তু এত কিছুর পরেও আমি নিজেকে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারিনি। সেদিন রাতের বেলা গ্রামের লোকেরা যাবার পর আমি আলমগীরকে রাতে আমার সাথে থাকতে বলি, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমার কথায় আলমগীর রাজি হয়ে যায়। গ্রামের মানুষরা খুবই ভালো বিধায় ওনারা আমার আর আলমগীরের খাবারের ব্যবস্থা করে দেন সেদিন রাতে। রাতের বেলা খাবার শেষ করে আমি আর আলমগীর ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। প্রতিদিন বাড়ি ফেরার আগে কয়েল কিনে আনতাম যেন মশা কামড়াতে না পারে। সেদিন আর আনা হয়নি ভেবে আমি আমার সুটকেস থেকে মশারি বের করে চারপাশে দড়ি লাগিয়ে বিছানার উপর মশারি টানিয়ে দিলাম আর ঘুমাবো বলে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার প্রচন্ড শীত লাগতে শুরু করলো আর আলমগীরকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ ডাকার পর আলমগীর উঠে আমার গায়ে হাত দিয়ে বলে, ইয়াল্লাহ স্যার, আপনার শরীর তো পুড়ে যাচ্ছে, আপনার ঘরে ওষুধ নাই? আমি আলমগীরকে বলি, পাশের ঘরের আলমারির উপরে ওষুধের বাক্স রাখা আছে। ওষুধের বাক্স আনতে আলমগীর চলে গেলে আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। 1 মিনিটের ভেতর আলমগীর এসে আমাকে ওষুধ খাওয়ানোর জন্য পানির গ্লাস এনে আমার পাশে বিছানায় বসে মশারি একটু সাইডে সরিয়ে যেই আমাকে ওষুধ দিতে যাবে, আমি তৎক্ষণাৎ আমার জীবনের সবথেকে বড় একটি ধাক্কা খাই। আমি দেখলাম আমি নিজেই ওষুধ আর পানির গ্লাস হাতে নিয়ে বিছানার পাশে বসে আছি। এটা দেখে আমি জোরে চিৎকার দিতে চেষ্টা করেও পারি না, কারণ আমার তখন প্রচন্ড জ্বর, তাই শক্তি ছিল না। আমি জোরে চিৎকার দিতে চেষ্টা করেও পারিনি। কিন্তু হ্যারিকেনের আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে আমার মতো দেখতে সেই জিনিসটি আমার মুখের কাছে টিনের গ্লাসে করে আনা পানি আমার মুখের কাছে এনে আমার গাল হাত দিয়ে জোরে চাপ দিয়ে আমাকে সেই পানি খাওয়াবার চেষ্টা করছিল। আর কিছুটা পানি আমার মুখে সে দিয়েও দেয়। আমার দম আটকে যাচ্ছিল। গলায় পানি পড়ে যাওয়ার ফলে আমি দম নেবার জন্য কিছুটা পানি গিলে ফেলি আর বিছানা থেকে উঠে বসার চেষ্টা করি। আমার সে চেষ্টা ওই জিনিসটার কারণে বিফল হয়ে যায়, কারণ সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আর গলা টিপে ধরে বলে, তোর বাবা এসবের মূলে, দেখবি তোর দাদি কিভাবে মরেছিল, ও আসছে, ও তোকে সব দেখাবে, সময় শেষ তোর, দিন গুনতে থাক, দাদির কাছে যাবি না? যাবি না তুই? বল, যাবি না? যাবি? আমি কিন্তু তোর মাথা নেব আগেই বলে রাখছি। এই বলে সে গলা ছেড়ে দেয়। এরপর আবার আমি অজ্ঞান হয়ে যাই। সকালবেলা আমার জ্ঞান ফিরলে আমি দেখলাম আমার পাশে সেই গ্রামের লোকজন আলমগীর দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে ছিল আমার কলিগ মুসা। আমি আলমগীরকে জিজ্ঞাসা করলাম রাতে সে ওষুধ আনতে গিয়ে কেন দেরি করছিল। আলমগীর আমাকে বলল, স্যার আপনার কি হয়েছে? আমি তো 1 মিনিটও সময় লাগাই নাই ওষুধ আনতে গিয়ে আপনার গোঙানির শব্দ শুনে আমি এসে দেখি আপনি নিজেই নিজের গলা টিপে ধরে রাখছেন, আর কি যেন বলছেন যে দাদির কাছে যাবেন, দাদির মতো মরবেন। পরে দেখি আপনার মাথার কাছে পানি পড়ছিল আর আপনার মুখ পুরো ভেজা ছিল। কি হয়েছে স্যার? আলমগীরের কথা শুনে আমি আলমগীরকে জোরে করে বলে উঠি, তুমিও শুনেছ আমার দাদির কথা? তুমিও? আমার কথা শুনে মুসা আমাকে শান্ত করে এবং বলে, স্ট্রেস আর জ্বরের জন্য আমার সমস্যাগুলো হচ্ছে। কিন্তু আমার মনে প্রশ্ন থেকেই যায় যে আলমগীরও তো আমার দাদির কথা শুনলো, তাহলে আমি ভুল কিভাবে ভাবছি আর আমার দাদিরই বা
কি ঘটনা। এরপর মুসা প্রাইমারি ভাবে আমাকে চেক করে এবং বলে আমি যথেষ্ট সুস্থ, রাতের জ্বরটাও তখন আর ছিল না, কিন্তু আমার গলায় আমারই আঙুলের ছাপ স্পষ্ট। মুসার কথা শুনে আমি আরো ঘাবড়ে যাই, কারণ আমি যদি সুস্থই হই তবে আমি কেন ভুলভাল দেখব। আর ডাক্তারি পড়ার সময় কত কিছু দেখেছি, অ্যানাটমি, লাশ, কিন্তু ভয় তো পাইনি আর ভুলভাল ভাবনাও আসেনি। তাহলে এখন হচ্ছেটা কি? এইসব এত জলদি আমার সাথে হয়ে যায়, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, আর অনেকটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। মুসা আর আলমগীর আমাকে দেখে ক্লিনিকে যাবার জন্য পা বাড়াতে গেলে আমিও তাদের সাথে ক্লিনিকে যাব বলে জানাই। আর আমি এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছিলাম না। ওদের অনেক বারণ করার পরেও আমি ওদের ক্লিনিকে চলে যাই। ক্লিনিকে গিয়ে আমি আমার চেম্বারে বসে আমার মাকে একটা ফোন দিয়ে সব ঘটনা জানাই। আর আমার মা আমার কথা শুনে আমাকে জিজ্ঞেস করেন আমার কোমরে বাঁধা তাবিজটা আছে কিনা। বলে রাখা ভালো যে খুব ছোটবেলায় কিছু সমস্যার কারণে আমার কোমরে আমার মা কোনো এক হুজুরের কাছ থেকে নিয়ে আসা তাবিজ বেঁধে দিয়েছিলেন। তখন মোটামুটি ছোট থাকার ফলে ওই সমস্যাগুলির কথা আমার জানা ছিল না। আমার মা আমাকে তাবিজের কথা জিজ্ঞেস করলে আমি আমার কোমরে হাত দিয়ে দেখি আমার কোমরে কোনো তাবিজ বা সুতা কিছুই ছিল না। আমার তখন মনে হলো বেশ কিছুদিন আগে গোসল করার সময় তাবিজের সুতা অনেক দিন কোমরে থাকার ফলে নষ্ট হয়ে ছিঁড়ে গিয়েছিল। তাই আমি সেই তাবিজ আর সুতো খুলে আমার বাথরুমের একপাশে রেখে দিয়েছিলাম, কিন্তু মনের ভুলে আর তাবিজটা পরাই হয়নি। আমি আমার মাকে এই কথা জানালে উনি আমাকে অনেক বকাঝকা করেন আর বলেন উনি আমার বাবাকে নিয়ে গ্রামে আসবেন আজকেই। আমি আমার মাকে বলি যে ওনাদের আসার দরকার নেই, আমি বাড়ি যাব। কিন্তু আমার মা আমাকে বলেন খবরদার আমি যেন একবারও আসার কথা ভুলেও চিন্তা না করি। এই বলে আমার মা ফোন কেটে দেন। মায়ের কথা শেষ করে আমি ভাবছিলাম যে মা এভাবে রিয়্যাক্ট করলেন কেনই বা এই তাবিজ এত জরুরি, আমি যেতে চাইলে এত কড়া ভাষায় মানাই বা কেন করবেন। এসব ভাবতে ভাবতে চেয়ারে বসে আমি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি 3 জন লোক একটা মরুভূমির মতো জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। তারা আমার সামনে হাঁটছেন আর আমি পেছনে পেছনে। তাদের মাঝে 2 জন পুরুষ আর 1 জন মহিলা। হেঁটে হেঁটে কিছু দূর যাবার পর মরুভূমির মাঝে একটি জায়গায় গোল বৃত্তাকার একটি ছায়া দেখতে পেলাম আমরা। আমি স্বপ্নের মাঝেই ভাবছিলাম মরুভূমির মাঝে ছায়া কিভাবে আসতে পারে। হঠাৎ সেই 3 জন লোক পেছন ফিরে আমার দিকে তাকালেন আর একসাথে বলতে লাগলেন আজ শুক্রবার, আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু তুমি এই ছায়ার ভেতরেই থাকবে, তুমি আর এগোতে পারবে না, তোমার সাথে আমাদের যাত্রা এখানেই শেষ। এই বলে ওনারা চলে যাচ্ছিলেন। আমি ওনাদের চেহারা দেখে 3 জনের মাঝে 2 জনকে চিনতে পারলাম, কারণ ওনাদের মাঝে একজন ছিলেন আমার মা আর একজন আমার বাবা, আরেকজন ছিলেন একজন বৃদ্ধ লোক। উনি আমাকে বললেন বাবা, আমার আর কিছুই করার নাই, আমাকে মাফ করে দিও, আল্লাহর দরবারে ক্ষমা চাইবো কিছু না করতে পারার জন্য। ওনার কথা শেষ করে চলে যাচ্ছিলেন আর আমি ওনাদের সাথে যেতে চাইলেও পারছিলাম না, কারণ আমার পা চলছিল না আর আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি চিৎকার করার চেষ্টা করতে লাগলাম সমস্ত শক্তি দিয়ে। হঠাৎ আমার ঘুম ভাঙলো ক্লিনিকের এক নার্সের ধাক্কায়। উনি আমাকে বললেন আমি নাকি ঘুমের মাঝে চিৎকার করছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় রাত হয়ে গেছে। আমি আমার মোবাইল ফোন হাতে নিয়ে দেখি আমার মোবাইলে 17টা মিসড কল আমার ফোনে ভাসছিল। আমি তড়িঘড়ি করে বাবাকে ফোন দেই আর আমার বাবা আমার উপর রাগ করে অনেক কথা শোনালেন আর এও বললেন ওনারা 30 মিনিটের মাঝে ক্লিনিকে পৌঁছে যাবেন। আমি অপেক্ষা করতে লাগলাম আর কিছুক্ষণ পর মা ও বাবা এলেন ক্লিনিকে। ওনাদের সাথে একজন বৃদ্ধ হুজুর ছিলেন। আমি হুজুরের চেহারা দেখে নিজেকে সামলাতে পারছিলাম না, কারণ সেই হুজুরের চেহারাটি ছিল আমার স্বপ্নে দেখা সেই 3 জন ব্যক্তির মাঝের তৃতীয় ব্যক্তিটির মতো। নিজেকে কিছুটা সামলে নিয়ে আমি হুজুরকে সালাম দিয়ে বলি যে ওনাকে আমি স্বপ্নে দেখেছি একটু আগে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি ঠিক ঠিক কি দেখেছি স্বপ্নে। আমি ওনাকে আমার স্বপ্নের কথা বললে ওনার চেহারায় কেমন একটা কালো ছাপ পড়ে গেল। উনি কিছু না বলে আমার মা বাবার দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়লেন। আমার মা কাঁদো কাঁদো কণ্ঠে হুজুরকে বললেন আমার ছেলেকে বাঁচান হুজুর। আমার বাবা সব শুনছিলেন এতক্ষণ। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে আমার গালে জোরে একটা চর বসিয়ে দিলেন। তুই তাবিজ কেন খুললি? আর কয়েক বছর পর খুললে কি হতো?
এই বলে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার বাবার কান্না শুনে মুসা আমাদের দিকে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু ওকে আমরা কেউ কিছু বলতে পারলাম না। ও আমার বাবাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। এরপর আমরা বাসায় ফিরে যাই। বাসায় ফেরার এতটা পথে আমি আমার বাবা, মা এবং হুজুর কেউ একটা শব্দও বিনিময় করিনি। কিন্তু আমার কানের কাছে বারবার কিছু শব্দ ভেসে আসছিল, কিরে সময় তো শেষ তোর, আমার কাছে আয়, দাদির মতো আয়, দাদির মতো আয়, দাদির মতো। এই বলে আস্তে আস্তে শব্দগুলো ক্ষীণ হয়ে আসছিল। আমি আমার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম উনি আমাকে কিছু বলছিলেন কিনা। উনি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কেঁদেই যাচ্ছিলেন আর কেঁদেই যাচ্ছিলেন। আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরতেই দেখি গ্রামের বেশ কিছু মানুষ আমার বাসার সামনে আমার জন্য রাতের খাবার রান্না করে নিয়ে বসে আছে। আমার মা বাবাকে দেখে ওনারা আমার মা বাবার জন্য খাবার রান্না করতে চলে যান। ভাবুন গ্রামের মানুষরা কতটা ভালো হয়। যাই হোক, বাসায় ফিরে পানি খেয়ে আমার বাবা মার সাথে কথা বলে হুজুর বাইরে চলে গেলেন। একটু পর বাইরে থেকে আজানের শব্দ ভেসে আসলো, কিন্তু গ্রামের মসজিদ ছিল অনেক দূরে। তাহলে এখানে আজানের শব্দ? বুঝতে বাকি রইল না এটা সেই হুজুরের কাজ। এরপর ঘরের চারপাশে কিছুটা মাটিতে পোতার আওয়াজ শুনতে পাই আর সূরা বাকারার আয়াত শুনতে পাই। প্রায় 30 মিনিট বাইরে থাকার পরে হুজুর ফিরে এলেন আর আমরা সবাই আমাদের শোবার ঘরে বসেছিলাম। এর কিছুক্ষণ পর গ্রামের লোকেরা আরও খাবার রান্না করে আমাদের জন্য নিয়ে আসেন আর আমাদের কথা শুনে বসে পড়েন। তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম ওটা কিসের তাবিজ ছিল আর কেনই বা তারা তাবিজটা খোলার ফলে এমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমার কথা শুনে আমার মা কাঁদছিলেন আর আমার বাবা আমার ছোটবেলার ঘটনা বললেন আমাকে। উনি বলছিলেন ছোটবেলায় আমার ওপর জিনের ছায়া ছিল, সেই জিনটির মালিক ছিলেন আমারই নিজের দাদু। বলতে লজ্জা লাগে তবুও বলি, আমার দাদু নাকি একজন কালো জাদুকর ছিলেন আর তার কারণে অনেক মানুষের ক্ষতি হয়েছে। তিনি ক্ষতি করে বেড়াতেন। আমার দাদু আমার বাবার জন্মের আগে থেকে এসব করতেন আর সেই কাজের মাধ্যমে আয় করা টাকা দিয়েই নাকি আমার বাবাকে লালন পালন করতেন। কিন্তু আমার দাদি একদিন ওনার এই কালো জাদুর ঘটনা জেনে যান আর উনি নিজের ছেলেকে হারামের টাকায় বড় করতে চান না বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন আমার বাবাকে নিয়ে। আর বাড়ি ফিরে সবাইকে দাদুর কথা জানান। বাসার মানুষ ক্রুদ্ধ হয়ে দাদুর বাড়িতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর কিছুদিন পর নাকি আমার দাদি পাগল হয়ে গিয়েছিল আর মারা গিয়েছিল 5 মাসের মাথায়। উনি মারা যাবার আগে নাকি অদ্ভুত আচরণ করতেন। উনি নাকি চিরুনি দিয়ে নিজের চুল ছিঁড়তেন আর গোসল না করার ফলে মাথা থেকে চুলের সাথে উঠে আসা কি না সব বেছে বেছে খেতেন। আর একদিন দেখা যায় আমার দাদি গায়ে পোকা হয়ে গিয়েছিল। অনেক কবিরাজি তদবির চলছিল আমার দাদির জন্য, কিন্তু উনি বাঁচেননি। একদিন ছনের ছাদের বাঁশের সাথে দড়ি পেঁচিয়ে সেটি গলায় দিয়ে আত্মহত্যা করেন আমার দাদি। আসলেই কি সেটা আত্মহত্যা ছিল নাকি অন্য কিছু? আমার দাদি মারা যাবার পর আমার বাবা তার খালার কাছে বড় হন। অনেক বছর কেটে যায়। আমার বাবা বিয়ে করেন আমার মাকে। বিয়ের 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। আর একদিন হঠাৎ গ্রামের বাড়িতে আমার দাদু কোথা থেকে যেন আমাদের কাছে আসেন। আমি তখন খুব ছোট, উঠোনে হামাগুড়ি দিয়ে খেলছিলাম। আমার বাবা মা ঘরের ভেতরে কাজ করছিলেন সবার সাথেই। হঠাৎ আমার কান্নার শব্দ শুনে ওনারা উঠোনে এসে দেখেন আমার দাদু আমাকে কোলে নিয়ে আমার মাথায় কালো রঙের তিলক লাগিয়ে আমার কানের কাছে কি যেন পড়ছিলেন। আমার বাবা এটা দেখে আমাকে জোর করে দাদুর কোল থেকে নিয়ে আমার দাদুকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমার দাদু খুব ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে বলেছিলেন, তুইও তোর মায়ের মতো আমার সাথে দুর্ব্যবহার করলি। আমার ছেলে হয়ে তুই আমার গায়ে হাত তুললি। আমার কাছ থেকে আমার ছেলেকে সরানোর জন্য তোর মাকে কি করেছি দেখেছিলি তুই? এবার তোর কাজের জন্য তোর কাছ থেকে তোর ছেলে কেড়ে নেব আমি। দেখবি ছেলে হারানোর কি যন্ত্রণা। তোর মায়ের মতো করে তোর ছেলেকেও নিয়ে যাব, পারলে আমাকে আটকাস তোরা। এই কথা বলে আমার দাদু নাকি সেখান থেকে চলে যান। আমার পরিবারের বাকি সদস্যরা নাকি আমার দাদুকে ধরতে গেলে আমার বাবা বলেন যে যত যাই হোক তিনি হচ্ছেন বাবা, আর বাবাকে কিছু করে পাপের ভার নাকি তিনি অর্থাৎ আমার বাবা বহন করবেন না। কিন্তু দাদুর কথা শুনে আমার বাবা ঘাবড়ে গেলেও নাতির কোনো ক্ষতি দাদু করবেন না এই ভেবেই আমার বাবা বিষয়টি ভুলে যান। কিছুদিন পর থেকে নাকি আমার আচরণের পরিবর্তন আসে। অকারণে ঘন্টার পর ঘন্টা আমি কাঁদতাম আর রাতের বেলা মাঝে মাঝে আমাকে
খুঁজে পাওয়া যেত না, কিন্তু সকালে পাশের বাড়ির বাঁশঝাড়ের সামনে নাকি আমাকে পাওয়া যেত। এসব দেখে ভয়ে আমার বাবা আমাকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব বলেন আমার দাদু নাকি খুব নিকৃষ্ট একটি কাজ করেছেন, আমার ওপর নাকি জিন চালান দিয়েছেন। আমার বাবা এইসব শুনে ভাবতে লাগলেন যে একজন দাদু কিভাবে তার এত ছোট নাতির সাথে এই সমস্ত কাজ করতে পারে। এরপর এর প্রতিকার চাইলে হুজুর কিছু কাজ করে সেই জিনকে হাজির করান এবং তাকে একটি বোতল পানি ভরে সেই বোতলের ভেতরে বন্দি করে ফেলেন, আর বোতল থেকে কিছু পানি একটা তাবিজের উপর লাগিয়ে দোয়া পড়ে ফুঁ দিয়ে আমার কোমরে তাবিজ বেঁধে দিলেন এবং বললেন 30, অর্থাৎ আমার বয়স 30 হবার আগে যেন এই তাবিজ না খোলা হয়। যদি খোলা হয় তো এই জিন বোতল থেকে মুক্ত হয়ে যাবে। খুবই নিকৃষ্ট কালো জাদু হবার ফলে জিনটা খুব শক্তিশালী ছিল, তাই তাকে একেবারে নিধন করা যায়নি, আর একে নিধন করার ক্ষমতাও নাকি হুজুরের ছিল না। আমার বাবার কাছ থেকে এসব শুনে আমি যেন আকাশ থেকে পড়ি, আর আমার নিজের জীবনে কি হবে তা না ভেবে আগে এটা ভাবি যে আমার দাদু কিভাবে পারলেন এই জঘন্য কাজ করতে। আমি যখন ভাবছিলাম তখন হুজুর বললেন এখন কিছু করা একেবারে অসম্ভব। এই জিন আমাকে সেদিন রাতের বেলা, অর্থাৎ যেদিন আমি আমার বিছানায় মশারিটা নিয়ে শুয়েছিলাম, সেদিন রাতের বেলা যে পানি খাইয়েছিল সেটির ফলে আমার সাথে সে জড়িয়ে গেছে। আর এই গ্রামের যেই বাঁশঝাড়ে আমি পড়েছিলাম রোগী দেখতে গিয়ে, সেই বাঁশঝাড়ে তার বাস এখন। বাড়ি বন্ধ করে আজান দেওয়ার সময় হুজুর সেটা বুঝতে পারছিলেন, তাই আমাকে যত দ্রুত সম্ভব গ্রাম ত্যাগ করতে বললেন। সেদিন রাত্রে আমাদের কারো ঘুম হয়নি। আমি আমার ঘরে ঘুমানোর সময় আমার মা বাবা আমার ঘরে এসে কাঁদতে লাগলেন। হঠাৎ উনি কেন কাঁদছেন জিজ্ঞেস করতেই উনি বললেন ঘুমের মাঝে কেউ ওনাকে বলছিল খুব ক্ষীণ আর ফিসফিস সুরে, আয় আয় দেখে যা, ছেলেকে শেষবার দেখে যা, দেখে যা। এরপর আস্তে আস্তে ফিসফিস আওয়াজ রাগান্বিত আওয়াজে পরিণত হয়। আমার কাছে বাধা দিবি? তোর ছেলের বাবাকে জিজ্ঞেস কর ওর মায়ের সাথে কি হয়েছিল, দেখে যা, আয়। এসব শুনে আমার মায়ের ঘুম ভাঙার পর উনি ঘরে এসে আমাকে সব বলেন আর অঝরে কাঁদতে থাকেন। এই বলে আবরার সাহেব দীর্ঘশ্বাস ফেলে আমাদের বললেন যে এখন ওনার মা বাবা বাড়িতে নাকি ওনার জিনিসপত্র গোছাচ্ছিলেন, সেখান থেকে চলে যাবেন বলে। আর উনি কাজের এক ফাঁকে দোকানে এসে বসছিলেন, কারণ ওনার মন বাড়িতে টিকছিল না। আবরার সাহেবের বাসায় নাকি সেই চায়ের দোকানের লোকটাও ছিল সেদিন রাতে। উনি আমাদের ঘটনাটি বলতে চাননি, কারণ একজন ডাক্তার হয়ে আমাদের মতো বিজ্ঞানমনা ব্যক্তিদের এই ঘটনা বললে আমরা যদি ওনাকে পাগল ভাবি। আর উনি ঘটনাটি মূল দোষী ওনার নিজের দাদু হওয়ায় ঘটনাটি বলতে অস্বস্তি বোধ করছিলেন। আবরার সাহেবের কথা শুনতে শুনতে কখন যে পরন্ত বিকেল হয়ে গিয়েছিল আমি আর জনি সেটা খেয়াল করতে পারিনি। আমাদের খেয়াল ফেরে আমার আম্মুর ফোন কলে। আমার আম্মু ফোন করে জিজ্ঞেস করেন যে আমি কোথায় আর বাসায় কেন আসছি না। আমি 2 ঘন্টার মধ্যে ফিরছি জানিয়ে ফোন রেখে দিয়ে সেখান থেকে জনিকে নিয়ে রওনা হয়ে যাই বাসার উদ্দেশ্যে। ফেরার আগে আবরার সাহেবকে আমি বা জনি কেউ কিছু বলতে পারিনি, কারণ আমরাও রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম এই লোমহর্ষক ঘটনাটি শুনে। এরপর আবরার সাহেবের মোবাইল নাম্বার নিয়ে আমি আর জনি চায়ের বিল পরিশোধ করে সেখান থেকে উঠে পড়ি। ফেরার সময় আবরার সাহেবের ভয় মাখা মুখ দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি একজন ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম, আমি জানি কেমন লাগে এই অনুভূতিগুলো। বাসায় ফেরার জন্য গাড়িতে উঠে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, কারণ নিজের আপন রক্ত কিভাবে এই কাজ করতে পারে, আর সে যদি হয় নিজেরই দাদু, কিভাবে পারে মানুষ এত নিষ্ঠুর হতে। বাসায় ফিরে আবরার সাহেবের সাথে এরপর কি হয়েছিল ভাবছিলাম আমরা। উনি কি পেরেছিলেন এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে? কি হয়েছিল ওনার সাথে? এখন কেমনই বা আছেন তিনি? ওনাকে আমরা ফোন করতে চাচ্ছিলাম, কিন্তু ফোন করে কি বলবো আর কি জিজ্ঞেস করব ভেবে না পাওয়ার কারণে কয়েকদিন আর ফোন করতে পারিনি, কারণ যার কষ্ট সেই বোঝে। ফোন দিয়ে খামোখা সেই কষ্ট বাড়াতে চাইনি, কিন্তু জানার আগ্রহ কিছুতেই ত্যাগ করতে না পারায় কিছুদিন পর আমি আর জনি আবরার সাহেবের ফোনে ফোন করেছিলাম, কিন্তু ওনার মোবাইল ফোন বন্ধ ছিল। এর মাঝে বহুবার ফোন করেও নাম্বার বন্ধ পেয়েছি। লাস্টবার যখন ফোন করেছিলাম একজন ভদ্রলোক ধরেছিলেন আর বলেছিলেন যে
আবরার সাহেব নামে উনি কাউকে চেনেন না। আর এই সিমটি উনি কয়েক মাস আগে কাস্টমার সার্ভিস থেকে নিয়েছেন নতুন সিম হিসেবে। এরপর আর কখনো ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। জনিদের পরিবারের সাথে পরিচিত হবার কারণে আমি জনিকে বলেছিলাম যেন আবরার সাহেবের পরিবারের খোঁজ নেয় সে, কিন্তু সে আমাকে জানিয়েছিল অনেক চেষ্টা করেও তাদের পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি। এই ছিল আজকের মতো ঘটনা। কিছু ঘটনার শেষ প্রান্তে আমরা কখনোই পৌঁছাতে পারি না। অমীমাংসিত কিছু জিনিস আমাদের এই জীবনে রয়েই যায়। এই যেমন জিন জাতি কেন মানুষের পেছনে লেগে থাকে এর কোনো এক্সপ্লেনেশন নেই। কালো জাদুই বা মানুষ কেন করে, কি লাভ আর অন্যের ক্ষতি করে, এর কোনো ব্যাখ্যা আছে? না, নেই। থাকলে সেটি আমার জানা নেই। কারো জানা থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে এতটা সময় আমাদের ঘটনাটি শোনার জন্য। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটি কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি আর কতটা ভয় লেগেছে ঘটনাটিতে আমি জানি না। কতটুকু ভয় ছিল সেই বিচারটা লিসেনারদের কাছে ছেড়ে দিলাম। অনিচ্ছাকৃত ভুলের জন্য আবারও ক্ষমা প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সাবিত ফ্রম ময়মনসিংহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ফোন তারপরে। এখন আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মামার সাথে কালো জাদুর। চলুন ঘটনাটি শুরু করা যাক। মামার সাথে কালো জাদুর ঘটনা। ঘটনাটি আপন মামার সাথে ঘটে যাওয়া। মামা ছিলেন খুব স্বাভাবিক মানুষ, হাসি খুশি, পরোপকারী, সবার বিপদে আগে হাজির। তার দোকান, সংসার, মামি আর 2 ভাই বোন, সব মিলিয়ে শান্ত একটা জীবন। মামার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল তাইজউদ্দিন। ফিশারির ব্যবসা করত। অনেক রাতেই দুজনে একসঙ্গে মাছ ধরা, বাজার থেকে ফিরতি চা, দোকানে বসে গল্প, সবই ছিল বন্ধুত্বের মতোই স্বাভাবিক। কিন্তু এক রাতে তাইজ এসে মামাকে অদ্ভুত কথা বলল। কাল তোমার বাড়ির উঠান থেকে একটা পুরুষ কণ্ঠ শুনেছি। মামা হেসে উড়িয়ে দিল। মামি কথাটা শুনে চুপ হয়ে গেলেন। মনে একটু সন্দেহ, একটু কষ্ট। ঘরের ভেতর ছোট্ট ভুলও বড় হয়ে ওঠে কখনো কখনো। কথা সেই রাতে শেষ হয়নি। কথা বাড়তে বাড়তে তাইজ হঠাৎ বলল, তুই আজকে তোর ভাবির সামনে দাঁড়াবি। অর্থহীন একটা অপবাদ ছিল, তবু যেভাবে বলা হলো মামি অপমান আর রাগে ভেঙে পড়লেন। ঘরের শান্ত বাতাসে অচমকা একটা চাপা ক্ষোভ জমে গেল। মামাও কষ্ট পেলেন, কিন্তু তাইজের চোখে তখন অন্য কিছু ছিল। আহত অহংকার, হিংসা আর অদ্ভুত প্রতিশোধের আভা। কয়েকদিন পর থেকেই মামার জীবন বদলে যেতে লাগল। প্রথমটা কেউ টের পায়নি। এক সন্ধ্যায় তাইজ রুটি এনে দিল। বহু বছরের বন্ধুত্ব, সন্দেহ করার কারণ ছিল না। কিন্তু মামা প্রথম কামড় দিতেই থমকে গেলেন। রুটির ভেতরে চুল আর অদ্ভুত সুতোর মতো কিছু জড়ানো। তিনি শুধু বললেন, রুটির ভেতরে এগুলো কিভাবে? তাইজ শুধু হাসল। হাসিটা খুব অস্বাভাবিক ছিল। সেই রাত থেকেই মামা যেন নিজের ভেতর থেকে বেরিয়ে যেতে লাগলেন। দোকানে বসে হিসাব ভুল হতে লাগল। সামনে থেকে মানুষ মাল নিয়ে চলে গেলেও তিনি টের পেতেন না। মামি কিছু বললে তিনি অকারণে রেগে যেতেন, যেন ধৈর্য ভেঙে যাচ্ছে। রাতে ঘুমের মধ্যে চমকে উঠতেন, কেউ যেন পিছন থেকে হাঁটছে, কিন্তু তাকালেই শুনশান। একদিন সকালে দোকানের গেটে এক ছেলে বলল, কাকা, আপনার দোকান থেকে কেউ মাল নিয়ে গেল, আপনি তো দেখেন নাই? মামা বোকার মতো তাকিয়ে রইলেন। তার চোখে ভয় দেখা গেল। সেই ভয়ে তিনি নিজেও বুঝতে পারতেন না। কিছুদিন পর পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। মামা হঠাৎ রাতের মধ্যে দৌড়ে বেরিয়ে যেতেন। কুকুর দৌড়ালে তিনি দৌড়াতেন, কুকুর থামলে তিনি থেমে বুক চেপে ধরতেন। গায়ের ওপর লাল আঁচড় দেখা যেত। ঘুমের মধ্যে নিজেই আঁচড়েছেন নাকি অন্য কিছু, কেউ জানত না। চোখ লাল, কণ্ঠ বদলে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া। মামি কেঁদে ফেলতেন। দোকানের মাল প্রতিদিন কম ছিল। একদিন মোট মাল গুনে সবাই অবাক হল, 7 লক্ষ টাকার মাল হাওয়া। মামা শুধু ফাঁকা চোখে বললেন, আমি কিছুই মনে করতে পারছি না। এই অবস্থায় 3 জন কবিরাজ এলো। কেউ দোয়া পড়ল, কেউ পানিতে ফু দিল, কেউ তেল মাখালো। একদিনও কাজ হলো না। শেষে একদিন গ্রামের এক লোক বলল, রাখাল কবিরাজ ছাড়া আর কেউ পারবে না। তিনি পাহাড় ঘেরা অঞ্চলে থাকেন, খুব কম কথা বলেন। ওই মানুষটি যখন বাড়িতে এলেন, মামার দিকে তাকিয়েই বললেন, এটার গন্ধ খুব পুরনো, খুব ধীরে ধীরে করা, খুব হিসেব করে করা। মামি ভয় কাঁপছিলেন। রাখাল বাড়ির চারকোণ ঘুরে দেখলেন
দোকানও দেখলেন। তারপর একেবারে পরিষ্কারভাবে বললেন, যে করেছে তাকে তুমি চেনো, সে খুব কাছের ছিল। এই কাজ খেলার ছলে করে না কেউ। তোমার ক্ষতি করতে হলে তোমার মাথা বদলানো লাগে, ওইটাই করা হয়েছে। মামি কেঁদে উঠে বললেন, কিছু বাঁচানো যাবে? রাখাল বলল, ভাঙা যাবে, কিন্তু পুরোপুরি সময় লাগবে। যে করেছে সে খুব কুমানসিক মানুষ। মন্ত্র ভাঙার সময় মামা যেভাবে চিৎকার করলেন, সেই শব্দ আজও মামি ভুলতে পারেন না। রাতের পর রাত ধরে ভাঙা চলল। মাঝে মাঝে মামা অজ্ঞান হয়ে যেতেন, মাঝে মাঝে চোখ খোলা রেখে কারোর দিকে তাকিয়ে থাকতেন, কণ্ঠ অন্য কারোর মতো হয়ে যেত। রাখাল শুধু বলতেন, ধরো, ছাড়ো না, আরেকটু। 2 সপ্তাহ পর অবস্থার একটু উন্নতি হলো, কিন্তু মামা আগের মতো কখনো হলেন না। রাতে এখনও দরজা খুলে বাইরে তাকান, যেন কেউ ডাকছে। মামি আজও তার হাত ধরেন আর বলেন, সব ঠিক আছে, ভয় পেও না। তাইজউদ্দিনকে আর কেউ খুঁজে পায়নি। কেউ বলে সে পালিয়েছে, কেউ বলে যে আগুন অন্যের ঘরে দেয় সেই আগুন একদিন নিজের ঘরেও লাগে। সত্যি বলতে মামার জীবন বাঁচলেও তাইজউদ্দিন রেহাই পেল না। মামা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও তার চোখের ভেতরে শান্তিটা আর কোনোদিন ফিরে আসেনি। আজও মাঝরাতে হঠাৎ দরজা খুলে বাইরে তাকিয়ে থাকেন, যেন অন্ধকারের ভেতর কেউ ফিসফিস করে ডাকছে। মামি হাত ধরেন, শান্ত করতে চান, কিন্তু সেই চোখে আগের মতো দৃঢ়তা নেই। ভয় কোথাও থিতিয়ে আছে এখনো। তবু অন্তত মানুষটা বেঁচে আছে, এটাই বড় কথা। কিন্তু এই সুস্থতার দিনগুলোর মাঝেই আরেকটা দৃশ্য সামনে আসতে লাগলো, যা এতদিন মানুষ বুঝতেও পারেনি। তাইজউদ্দিন আহমেদ, যার হাতে মামার শান্ত জীবন একসময় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, সেই মানুষটাই যেন নিজের জীবনের সবচেয়ে অন্ধকার গহ্বরে ডুবে যেতে শুরু করল। যে মানুষ আগে ফিশারির ব্যবসায় লক্ষ কোটি টাকার মাছ ঘাটে তুলত, মৌসুমের শেষে হাসি মুখে হিসেব গুনত, সেই মানুষ আজ দাঁড়াতে পারছে না। প্রথমে কয়েকটা পুকুরে রোগ দেখা দিল, মাছ ভেসে উঠতে লাগলো। তারপর বড় বড় পাইকাররা অজুহাত দেখিয়ে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। ধীরে ধীরে ফিশারির ঘাটে সেই কোলাহল থেমে গেল। যেখানে একসময় গাড়ির পর গাড়ি ঢুকত, আজ সেখানে বাতাস ছাড়া কিছু নড়ে না। লোকজন বলতো হয়তো ব্যবসারই সমস্যা, কিন্তু যারা সব জানত তারা ফিসফিসিয়ে বলতো, যে অন্যের ঘরে আগুন দেয় তার ঘরও একদিন পড়ে। তাই শুধু ব্যবসায় নয়, চরিত্রেও ভেঙে পড়তে লাগলো। আগে সে হাসত, গল্প করত, মানুষের সাথে মিশত। এখন সে রাগী, অস্থির, আর চোখে মুখে এমন বিকৃত ভাব যে তাকে মানুষও মানুষ হিসেবে গণ্য করে না। নিজের মেয়ের বয়সী মেয়েদের দিকে তার দৃষ্টি যেভাবে পড়তে লাগলো, এলাকার লোকেরা সেটা প্রথমে বিশ্বাসই করতে পারেনি। তাইজ কি এরকম ছিল? কেউ কেউ বলতো, না রে, মানুষটা বদলে গেছে, একেবারে অন্য মানুষ। কিন্তু এর থেকেও বড় কাণ্ড ঘটল লালা মিয়া মারা যাওয়ার কিছুদিন পর। রাত তখন গভীর, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ লালা মিয়ার বড় ভাই সাবের আলী চিৎকার করে লোক ডাকলেন। গ্রামের মানুষ টর্চ নিয়ে দৌড়ে গেল, আর গিয়ে যা দেখল, তাইজউদ্দিন, লালা মিয়ার স্ত্রী, বয়স হার্ডলি 30-32, তার ঘরের ভেতর। লোকজন হাঁ করে তাকিয়ে রইল। সাবের আলী ক্ষোভে কাঁপছিলেন। এটা শুধু হারাম সম্পর্ক নয়, এটা মৃত মানুষের প্রতি অশ্রদ্ধা, পুরো পরিবারের প্রতি বিশ্বাসঘাতকতা। সেই রাতেই কিছু সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে গেল। খবরটা ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ঝড় ওঠার কথা ছিল, কিন্তু তাইজ গিয়ে দাঁড়ালো একটা বস্তার মতো টাকা নিয়ে। 5 লক্ষ টাকা। টাকা দিয়ে মুখ বন্ধ, খবর বন্ধ, লজ্জা ঢাকার চেষ্টা। কেউ নিল, কেউ নিল না, কিন্তু ঘটনা চাপা পড়ে গেল। গ্রামের মানুষের মনে ঘৃণা হয়ে বসে রইল। সেই দিনের পর থেকে তাইজের মান সম্মান মাটির নিচেও নেই। লোকজন তাকে দেখে চোখ ফিরিয়ে নেয়। চায়ের দোকানে কেউ তার পাশে বসে না। মসজিদে গেলে মানুষ দূরে সরে দাঁড়ায়। গ্রামের ছেলেরা বলে, এই লোকটার দামে কুকুরেরও দাম বেশি। এমনই একদিন তার ফিশারির মূল পুকুরের ধারে দাঁড়িয়ে তাকে দেখা গেছে, মাথা নিচু, হাত কাঁপছে, যেন নিজের ভেতরেই নিজেকে খুঁজে বেড়াচ্ছে। ব্যবসা গেছে, সম্মান গেছে, বন্ধুবান্ধব মুখ ফিরিয়ে নিয়েছে, পরিবার পর্যন্ত দূরে সরে গেছে। চারপাশের হাওয়া যেন তাকে জিজ্ঞেস করে, তুই অন্যের ঘরে যা করেছিলি তার হিসেব এখন শোধ হচ্ছে, বুঝছস? মানুষের বিচার ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বিচার কখনো না। তিনি সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন, কিন্তু ছাড়েন না। মামা আজও ভয়ের সাথে বাঁচেন, সত্যি, কিন্তু তাইজ, সে আজ নিজের বিবেক, সম্মান, ব্যবসা সব হারানো এক অন্ধকার ছায়া। মামার জীবন যেমন ভেঙে গিয়েছিল জাদুর কারণে,
তাইজের জীবন তেমনি ভেঙে যাচ্ছে নিজের কারণেই। দুই বন্ধুর দুই পরিণতি, একজন ভুগে রক্ষা পেয়েছে, আরেকজন শাস্তি এড়িয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু শেষমেশ শাস্তিটাই তাকে গ্রাস করেছে। পাপ কখনো কাউকে ছাড়ে না, কোনো না কোনো সময় সেই শাস্তি পেতেই হয়। তাই বন্ধুরা, কালো জাদুর ধারে কাছেও আপনারা কেউ যাবেন না, কেননা কালো জাদু অনেক ভয়ঙ্কর জিনিস। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি একটি ভয়ঙ্কর কালো জাদু নিয়ে। কালো জাদু করার ক্ষেত্রে এবং শত্রুতার ক্ষেত্রে একটি সাজানো গোছানো ফ্যামিলি পুরোটাই ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এই ঘটনাটি অনেক মর্মান্তিক এবং কষ্টদায়ক। ঘটনাটি পড়ার পর দু চোখ দিয়ে পানি পড়ে গেছে, আর এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। ঘটনাটি বলেছেন সিলেটের একটি ভাই এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। আমি ওর ভাষায় আপনাদের সাথে উপস্থাপন করতেছি। আমার নাম বেলাল, আমি সিলেটে থাকি। আমি আমার স্ত্রী এবং আমার 3টি সন্তান। কর্মক্ষেত্রে আমি বিদেশ পাড়ি দিই। প্রবাসী হওয়ার কারণে বাইরের থেকে টাকা পয়সা ইনকাম করার জন্য বাইরে চলে যাই এবং দীর্ঘ 10 বছর কাজ করার ক্ষেত্রে এই 10 বছরের মাঝে আমার একটি ছেলে এবং 2টি মেয়ে। 10 বছরের কাজ করার ক্ষেত্রে আমি 3 বছর পর পর বাসায় আসতাম, 3 মাস 4 মাস করে থেকে চলে যাইতাম। এর মাঝে আমার 3টা বাচ্চা এবং আমার স্ত্রী। বেশ ভালো টাকা পয়সা ইনকাম করি এবং 10 বছরের মধ্যে আমি আমার গ্রামে একটি বাড়ি করি। বাড়িটা গ্রামের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে ভালো বিলাসিতা। আমি অনেক সুন্দর করে বাড়ি করছি। আমার একটা স্বপ্ন ছিল ভালো করে সুন্দর করে বাড়ি করার জন্য। আমি প্রবাস থেকে একবারে চলে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। 3টা বাচ্চা, বউ আছে বাসায়, বাসায় যে ব্যবসা বাণিজ্য করে কিছু একটা করব চিন্তা ভাবনা করছি, যেহেতু আমি বাড়িটা বাহির থাকা অবস্থায় করেছি। হ্যাঁ, যেরকম কথা সেরকম কাজ। ওখান থেকে চলে আসলাম এক সময়। আসার পর আমাদের এলাকায় একটি দোকান দিলাম। দীর্ঘ ভালো ব্যবসায় হচ্ছিল। এর মাঝে আমাদের যদি কেউ কোনো অনুষ্ঠানে দাওয়াত দিত, বিয়াতে দাওয়াত দিত, এমনভাবে চলাফেরা করতাম, ভাব ছিল অন্যরকম। পুরোটাই বিলাসিতা, কমতি না, একদম বেশি করে হতো আর কি। টাকা পয়সা ইনকাম করছি, হার কিপ্টের মতো চলি না। আবার যদি কারো হেল্প লাগে, সাহায্য লাগে, আমার কাছে চলে আসতো। আমি আমার যথেষ্ট পরিমাণে হেল্প করতাম। সব কিছু মিলে আমার জীবনটা ছিল সুখের এবং হাসি খুশি সুখ দিয়ে মনে হয় ভরা আমাদের পরিবারটা। আমার বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপর দোকান একটা থেকে ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার কারণে 2টা হয়ে গেল। আরও সাইড সুইটে বিভিন্ন ব্যবসা ছিল। সব মিলে ভালো ইনকামের একটা সোর্স ছিল আমার, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমাদের পরিবারে কালো একটা ছায়া চলে আসলো। রাতে শুয়ে আছি, শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে রাত 12টার দিকে দেখি আমার ঘরটা নিস্তব্ধ, অন্ধকার, ঠান্ডা বাতাস, এরকম মনে হাওয়া খাচ্ছে। মনে হয় ঘরের মধ্যে এমনভাবে শীতল হয়ে আছে, মনে হয় হাত পা সব কিছু বরফ হয়ে যাবে, এরকম অবস্থা। হাত পা বরফ হয়ে যাবে, হাত কম্বলের ভেতর থেকে যদি ঘুমের মাঝে হাত বের হয়ে যেত এমনি, তাহলে মনে হয় ওই আঙুলগুলো বরফ হয়ে যাবে, এরকম অবস্থা। আর গ্রামের শীত ভালো করে বোঝেন, প্রচুর পরিমাণে শীত হয়। এরকম অবস্থায় শুয়ে থাকতে দেখি হঠাৎ করে আমার বউ, আমার স্ত্রী, দেখি উঠে বসে আছে। বসে থাকে হাঁটতিছে আর কি একা একা। তখন দেখি তার গায়ে কাপড়, পাতলা একটা কাপড়, তিনি হাঁটতিছে। আমার তো এই দিকে শরীর ঘর এমনভাবে ঠান্ডা হয়ে গেছে, মনে হয় হাত পা সব কিছু বরফ হয়ে যাবে। তাই আমি বললাম, তুমি হাঁটতেছো কেন? কথা বলে না।
তারপর নিয়ে এসে শুয়ে রাখলাম। শুয়ে রাখার পরে চোখ খুলে শুধুমাত্র ফ্যানের দিকে চেয়ে থাকে। কী হয়েছে বোঝার চেষ্টা করলাম, পারলাম না। তারপরে একসময় চোখ বন্ধ করে ঘুম আসলো। অস্বাভাবিক কিছু মনে হলো। ঠিক ক্ষণিকের মধ্যে পুরো ঘরের মনে হয় অন্ধকার ভাব ছিল, সব কেটে গেল। সব কিছু জানালা দিয়ে মনে হয় চাঁদের আলো চলে আসলো। এরকম সব কিছু পরিবর্তন হয়ে গেল, ঠিক আগেকার মতো স্বাভাবিক হয়ে গেল। ঘুম আসলাম। ঘুম আসার পরে ঠিক এত কিছু গ্রাহ্য দিলাম না, ব্যবসা বাণিজ্যে চলে গেলাম। পরের দিন রাতে ঠিক 12:30টার দিকে দেখি আমার বউ আস্তে করে উঠল। ঘর ওই রকম অন্ধকার, নীরব, ঠান্ডা হাওয়া এবং ঘরের মধ্যে মনে হয় কি যেন একটা হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তারপরে এত ঠান্ডার মধ্যে আমরা কাপড় চুপড় পরে হোঁশ পাচ্ছি না, আর এদিকে আমার বউ একটা পাতলা কাপড় পরে বাসা থেকে রুম থেকে বের হলো। আমার রুমের পাশেই ব্যবসা কেন্দ্রের ক্ষেত্রে একটা স্টোর রুম ছিল। আর আমি ঠিক আমাদের গ্রামের বাসায় বোঝেন হাঁস মুরগি এসব কিছু আগে আমরা পালতাম। তখন আমার বউ উঠলো। আমি ওঠার পরে দেখি উঠে বসলো। বসার পর আমার কিছু অস্বাভাবিক কিছু মনে হলো। ঘরটা কেমন জানি একটা অন্ধকারের মতো হয়ে গেছে। ঠিক 5 মিনিট আমিও চোখ মেলে থাকলাম, দেখলাম অল্প একটু পর আবার শুয়ে পড়লো। তখন আমি আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে ঠিক আধা ঘন্টা পর আমার চোখ আবার অটোমেটিক ঘুম থেকে জাগনা পেলাম। পেয়ে দেখি বিছানায় আমার বউ নেই। কিরে কোথায় গেল ওই? তখন ঘরের দরজার দিকে যখন চোখ গেল দেখি হালকা দরজাটা খোলা, ফাঁক করা। আমি উঠলাম। ওঠার পর দেখি পাশের রুম থেকে একটা খসখসানি শব্দ হচ্ছে। রুম থেকে কিসের শব্দ হচ্ছে? তখন আমি আস্তে আস্তে দিয়ে দরজাটা খুললাম। খোলার পরে স্টোর রুমের দিকে গেলাম। যাওয়ার পরে হালকা দরজাটা ফাঁক করলাম। ফাঁক করার পরে আমার হাতে মোবাইল ছিল। মোবাইলের টর্চ লাইট জ্বালানোর পরে যে দৃশ্যটা আমি দেখলাম, ওই দৃশ্যটা দেখার পরে আমার পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে গেল। তখন আমি ঠিক আমার নিজের চোখ দিয়ে দেখতে পেলাম আমার ওই রকম সুন্দরী একটা বউ। মাশাআল্লাহ, আল্লাহ পাক একে অনেক সুন্দর করে বানিয়েছেন। আমার বউটা অনেক ভদ্র, ভালো। এরকম বউ পাওয়া এখন ভাগ্যের ব্যাপার। তখন দরজার ফাঁক দিয়ে যখন আমি লাইট দিলাম, দরজাটা হালকা খোলার সাথে দেখলাম আমার বউ 2 হাত দিয়ে কাঁচা একটা মুরগি এরকম করে হালাল না করে, জবাই না করে, মাথা সহ টান মেরে ফিরে দেখি তার দাঁত মুখ দিয়ে খাচ্ছে। এটা দেখার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তখন একটা তাড়া মারলাম এবং ওখান থেকে জোর করে তুলে নিয়ে আসলাম। এইদিকে মুরগির অধিকাংশ মাংসই খেয়ে ফেলে দিয়েছে। হাত মুখ ধোয়াইলাম। এই শীতের মধ্যে আমার কাঁপুনি উঠে গেছে, অথচ ওর গায়ে কাপড় নেই, শুধু পাতলা একটা কাপড়। ওখান থেকে নিয়ে এসে ঘরে শুয়ে রাখলাম। শুয়ে রাখার পরে কি করব কিছু বুঝতে পারি না, পাগলামো শুরু করলো। তখন দোয়া দরুদ পড়তে শুরু করলাম। আয়াতুল কুরসি থেকে পরে ফু দিলাম। ক্ষণিকের মধ্যে একটু হালকা শীতল হয়ে গেল এবং শুয়ে পড়ল। পরের দিন সকালে সমস্ত ঘটনা খুলে বলার পরে আমার বউ বলে, আমার তো কিছু মনে নেই, কিন্তু আমার এখন শরীরটা খুব খারাপ। কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগে প্রচুর পরিমাণে বমি করছে। মনে হয় ওইসব কাঁচা মাংসগুলো হজম করতে পারেনি। বমি করতে করতে তখন সব কিছু খোলা বলার পরে কিছু মনে নেই তাই বলে। তখন কি করব, একটা টেনশনে পড়ে গেলাম। তখন আর কোনো বুদ্ধি না পেয়ে তার ফ্যামিলির সবাইকে ডাক দিলাম এবং ওর মামা, ওর বাবা সবাইকে সব কিছু খুলে বলার পরে বলতেছে এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। কিন্তু এরই মাঝে আমি ডক্টরকে দেখানো কোনো বাকি রাখিনি। প্রতিটা ডক্টরকে দেখাইছি। টাকাকে টাকা মনে করিনি, কেননা আমার সন্তানের মাকে বাঁচানো লাগবে। আমার সন্তানরা মাসুম সন্তান, বাচ্চা কান্না করে তার মার জন্য, তার মা তাদের সাথে খারাপ ব্যবহার করে। আগে এরকম ছিল না, বুকের মাঝে নিয়ে শুয়ে থাকতো এবং যত্ন করে দেখাশোনা করত নিজের মানা। পরে এরকম হওয়ার পরে সবাই আমাদের বাসায় আসে। তখন ওই রাত্রে আমি আমার সন্তানদেরকে ঘুমানোর পর, আমার বউকে ঘুমানোর পর আমার ঘুম ধরে না।
তখন ওই শীতের মধ্যে সবাইকে খাটের ওপর শুয়ে রেখে আমি মেঝেতে একটা বিছানা করে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। চোখ বন্ধ করার চেষ্টা করতেছি, চোখ বন্ধ হয় না। মাথার মধ্যে শুধু এই সব কিছুই ঘোরপাড় করে, টেনশন, কখন কি হয় কিছু বুঝতে পারে না। এই দিক ব্যবসা বাণিজ্যে মন নেই, হালকা ব্যবসা বাণিজ্যে আঘাত পড়েছে। তখন চোখ বন্ধ করার চেষ্টা করলাম, অল্প একটু পর দেখি খাট থেকে একটা লড়ার শব্দ আসলো। চোখ মেলাইলাম, আমার বউ উঠে বসলো, আস্তে করে পা নামাইলো। গায়ে কিন্তু কাপড় নেই, একটা পাতলা কাপড়। আমি জ্যাকেট পরলাম, গায়ে চাদর পরলাম, তাও মনে হয় ঠান্ডা কন্ট্রোল করতে পারি না। দরজাটা খুললো, খোলার পর দেখি আস্তে আস্তে বারান্দার ওপর দিয়ে বাড়ির আঙিনার মাঝে চলে গেল। তখন আমি আস্তে করে ডাক দিলাম আমার মামা শ্বশুরকে। ডাক দেওয়ার পর দেখলাম, দেখেন আপনার ভাগ্নি কোথায় যাচ্ছে। তখন মামা বলে, চুপ করে থাকো, খালি দেখো কী করে। তখন দেখে আগিনার মাঝে একটা সাইডে যে মানে মাটি খুঁড়তেছে নখ দিয়ে, মাটি খুঁড়তে 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 শুরু করছে। তখন এই মনে থেকে দোয়া দরুদ আয়াতুল কুরসি সব কিছু পড়ে যখন ফু দেয়, তখন ওখানে আস্তে 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 মাটিতে মানে পড়ে যায়। ওখান থেকে তুলে নিয়ে আসলাম, নিয়ে আসার পর রুমে শুয়ে রাখলাম। কি করব কিছু বুঝতে পারি না। তখন পাড়া মহল্লা সবাই সব মানুষকে আমি বলতে শুরু করলাম। তখন গ্রামের একটি মুরব্বী বলে, বাবা এটা তো ডাক্তারের চিকিৎসা হবে না, এটা কবিরাজ অথবা হুজুরকে লাগবে। তখন এলাকা মহল্লার একটা হুজুরকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হুজুর টুকটাক কবিরাজে কাজ করতো এবং ভালোই কাজ করতো আর কি, ভালো একটা হুজুর কবিরাজ। এরই মাঝে বলে রাখি, এরই মাঝে একটা আমাদের মহল্লার মসজিদের একটা ইমাম সাহেব ছিল, হালকা মাত্রা প্রচার এরকম কিছু করতো। তাকে দিয়ে হালকা চিকিৎসা করে নিয়েছি, তাদের ফুটু দিয়ে দিয়েছিল, পানি পড়া তেল পাড়া দিয়ে দিয়েছিল। কিছুদিন ভালো থাকার পরে আবার এরকম ঘটনা ঘটেছে। তখন আমাদের মহল্লার সমস্ত মানুষকে খুলে বললাম, বলার পরে সবাই আমাকে বুদ্ধি দিল, এরকম একটা এই হুজুরকে নিয়ে আসলে ইনশাল্লাহ চিকিৎসা করলে ঠিক হয়ে যেতে পারে, তুমি চেষ্টা করো, তুমি ডক্টরের পিছে আর ঘোরাঘুরি না করে তুমি হুজুরকে ডাক দিয়ে এসব কিছু করো। হ্যাঁ, মানুষ যা যে সব কিছু বলতেছে সেসব কিছুই করার চেষ্টা করতেছি, কেননা আমার স্ত্রীকে বাঁচানো লাগবে। তার এই মুখের দিক তাকালে আমার কোনো কিছু ভালো লাগে না। সারাদিন নিস্তব্ধর মতো শুয়ে থাকে, কোনো কথা বলে না, কাজ কাম তো বাসার করতেই পারে না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তখন এই হুজুরটা আমাদের বাসায় আসে। আসার পরে আমার বউকে দেখার সাথে সাথে বলতেছে, এটা ভয়ঙ্কর একটা কালো ছায়া পড়েছে। তখন হুজুর দোয়া দরুদ রোকেয়া করতে শুরু করে। করতে করতে হঠাৎ করে হুজুর বলে, আচ্ছা এখন আমাকে দেখান কোথায় ওই রাত্রে বাড়ির আগিনায় ঘুরতে শুরু করছিল, ওই জায়গাতে আমাকে নিয়ে চলেন। তখন হুজুরকে সঙ্গে করে আমার মামা এবং আমি সহ করে ওইখানে নিয়ে গেলাম। ওই জায়গাতে নিয়ে যাওয়ার পরে ঠিক হুজুর বলে, এখানে আপনারা ঘুরতে শুরু করেন। হ্যাঁ, হুজুর যেসব কিছু বলতে শুরু করল, তখন আমরা এখানে ঘুরতে শুরু করলাম। মাটি খুঁড়তে 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 তখন যে জিনিসটা পেলাম, পাওয়ার পরে ওইটা দেখার পরে আমার মাথা পুরোটাই মানে ঘুরে যাচ্ছিল আর কি। তখন দেখি ওখান থেকে একটা পলিথিনের মতো কি জানি বের হলো। হওয়ার পর দেখি ওখানে ভেতরে খোলার সাথে একটা পুতুল, ওই পুতুলে লাল লাল সুতো দিয়ে অনেক গিট মারা এবং আমার স্ত্রীর কাপড়ের একটা টুকরো, চুল, তারপর পাশে হচ্ছে অনেক কিছু। আর ঠিক ওই পুতুলের তখন হুজুর বলেই খালি হাত দিয়ে এখানে হাত দিও না। তখন হাতের মধ্যে একটা পলিথিন নিয়ে সব কিছু বের করা হয় এবং দেখা হয় পুতুলের মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে। আপনারা কি কোনো কিছু মিল পাচ্ছেন? ওই যে বলছিলাম না, হাড় কাঁপানো ঠান্ডার মাঝে আমরা ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি, এর মাঝে পাতলা একটা কাপড় পরে আমার বউ চলাফেরা ঘোরাফেরা করে। এটা কেন? এই পুতুল এর ভাব বাড়াচ্ছে, গরমে মনে হয় ওটা হতে পারে, এটাই মিল হতে পারে আমার যা আইডিয়া। তারপরে বলতেছে আমার বইয়ের যখন ছবি দেখছে এবং নাম আছে, তখন হুজুর বলতেছে এটা পুতুল দিয়ে ভয়ানক একটি কালো জাদু করা হয়েছে। এসব কিছু হাত দিয়ে লাড়া হবে না, এসব কিছু একটা ব্যাগের মধ্যে তুলে বলে আপনারা রাতে এখনই এই সময় একটি শ্মশানে এসব কিছু দাফন করবেন, কেন এই জাদুটা করা হয়েছে শ্মশান থেকে।
তখন এলাকার পাশেই একটা শ্মশান ছিল, তার মামা এবং আমার মামা আর আমি সব কিছু নিয়ে চলে গেলাম শ্মশানে, মাটি গর্ত করে দাফন করে আমরা এখান থেকে চলে আসলাম। তখন হুজুর আরও কিছু তদবির করে এবং ঝাড়া ফু, পানি পড়া, তেল পড়া, তাবিজ এরকম সব কিছু দিয়ে বলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন একটা ভরসা পেলাম, যেহেতু একটা সমস্যার সমাধান হলো। তারপরের দিন থেকে আস্তে আস্তে আমার বউ সুস্থ হতে শুরু করে, বাড়ির সমস্ত কাজকাম করতে শুরু করে, আগেকার মতো স্বাভাবিক হয়, বাচ্চাদেরকে ভাত রান্না করে সবাইকে স্কুলে পাঠিয়ে দেয়। তা আমি ব্যবসায় মন দিই, ব্যবসায় বসি, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। ঠিক দীর্ঘ 15 দিন কোনো প্রবলেম নেই। কি ভাবতেছে ঘটনা এখানেই শেষ? আর এই ঘটনা তো কেবল শুরু। দেখুন মানুষ কতটা ভয়ঙ্কর এবং কতটা নিকৃষ্ট হতে পারে। এরপর স্বাভাবিক মনে করে সব কিছু কাজ কাম শুরু করলাম। আমার বইয়ের মন সুস্থ, আমার সবচেয়ে ভালো আমার স্ত্রী এখন সুস্থ হওয়ার পথে। আমাকে এই জন্যে প্রতিটা কাজে আমার মন বসতে শুরু করলো। তারপর আমার মনে হলো, আমার যেহেতু হুজুর বলেছিল কালো জাদু করছে আমার কোনো আত্মীয় স্বজনের মধ্যে, তখন আমি ভাবলাম আমার ফ্যামিলির সমস্ত মানুষদেরকে আমি ডাকবো। তখন আমার বাবা মা নেই, কিন্তু আমার ফ্যামিলি অনেক বড়, আমার চাচা মামা সবাইকে আমি ডাক দিলাম। ডাক দিয়ে বসতে আমি বললাম, দেখেন আমার বউয়ের সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে, যদি কেউ করে থাকেন আমি কে করেছে তাকে খোঁজার চেষ্টা করতেছি না। যদি কারো আপনাদের কোনো কিছু প্রয়োজন হয়, টাকা পয়সা তৈরি করে যে কোনো কিছু আমাকে বলতে পারেন, আমি খুশি মনে দিয়ে দেবো। আর এটা যিনি করেছেন তিনি দু হাত তুলে অনুরোধ করতেছি এবং ক্ষমা চাচ্ছি, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমার ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি চাচ্ছি না খুঁজে বের করে করার জন্য কাজাগিজি গণ্ডগোল, এইসব কিছু আমি করতে চাচ্ছি না। আমি তার কাছে যদি কোনো অপরাধ করে থাকি আমি দু হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি। আর কি চাবো বলেন? এইসব কিছু বলার পরে সবাইকে মিটিং করার পর তিনি সিদ্ধান্ত নেয় তার ফ্যামিলি যদি কেউ গরিব থাকে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার চেষ্টা করবে। এবং সাহায্য করার চেষ্টা শুরু করার পরে ঠিক আমি আমার ব্যবসায় মনোযোগ দিলাম। আমার মনের মধ্যে যে বুঝটা ছিল সে মতো আমি চেষ্টা করলাম। দীর্ঘ 15 দিন পর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো, আমার গায়ের রক্ত মনে হয় বরফ হয়ে যাবে এরকম অবস্থা। রাতে হঠাৎ করে ঘরে আগেকার মতো এরকম অন্ধকার, হালকা ঠান্ডা বাতাস, মনে হয় ওই বাতাস যখন হাতে লাগে তখন মনে হয় হাত বরফ হয়ে যায় এরকম অবস্থা। এরকম হতে হতে বাচ্চারা ঘুমাচ্ছে, তার বউ ওখানে শুয়ে আছে, আমি শুয়ে থেকে চোখ মেলে চিন্তা করতেছি। হঠাৎ করে সেই রাত কেন জানি আমার ঘুম হচ্ছে না। ঘুম না হওয়ার কারণে আমার শ্বশুরবাড়ির এলাকার সমস্ত লোক আমি আমার বাসাতেই রেখে দিয়েছি। এরকম করতে করতে হঠাৎ করে রাতে দেখি আমার বউ অস্বাভাবিকভাবে কেমন জানি করতে শুরু করছে। এরকম করতে করতে যেই ঘটনাটি আমার চোখে পড়ে ওটা দেখা আমি জীবনে কোনোদিন আমার চোখে দেখিনি, শুধু আমি সিনেমাতে দেখেছি। সেই দিন আমি আমার বাস্তবে দেখেছি আমার বউয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। দেখি হালকা শূন্যর উপর এবং হাওয়ার উপর ভাসতেছে আমার বউ, এবং ওই হাওয়ার উপর কম্বল ভাসতেছে। খাট থেকে অনেক উঁচের আমার বউ খালি ভাসতেছে। আমার চোখে এই ঘটনাটা চোখে দেখার পরে আমি কি করবো বুঝতে পারি না, চিৎকার করে উঠি। তোর মামা সবাই আসার পর ঘরের মধ্যে আসার পর বলে আমার বউয়ের মুখের কণ্ঠে বলে, কি ভাবছিস তুই সব শেষ করে দিতে পারবি? হুজুর ডেকে চিকিৎসা করে কি শেষ করতে পারবি? তুই কিছুই করতে পারবি না, তোর বউকে বাঁচাইতে পারবি না। একে মারবো তারপরে যাব, তার আগে এখান থেকে যাব না। হি 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 এরম করে হাসি দেয়, বলে পুতুল পাইছিস, সব কিছু পাইছিস, তার মানে কি সব কিছু শেষ? সব কিছু আবার শুরু। এরকম বলার পরে আমি খুব টেনশনে পড়ি, কি করব কিছু বুঝতে পারি না। অল্প একটু পর সবাই তখন আমি আমাদের এলাকার ওই হুজুরকে আবার ডাক দিই। ওই রাতের বেলায় হুজুরকে আবার নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে হুজুর
এই ঝাড়া ফু এরকম রোকেয়া করার পরে এক সময় বউ নিস্তব্ধ হয়ে পড়ে যায়। যাওয়ার পরে ওখান থেকে সব কিছু দিয়ে হুজুর চলে যায়। হুজুর বলে এরকম তো হওয়ার কথা না, তাহলে মনে হয় আবার কালো জাদু করার চেষ্টা করতেছে ওই লোকটা, যেহেতু আগেই তো কালো জাদু সব শেষ হয়ে গিয়েছে। ওই যে আপনার পিছনে লেগেছে তিনি ভালো মতো শক্তিশালী হয়েই লাগছে, আপনার ক্ষতি না করা পর্যন্ত মনে হয় বাঁচবে না। দেখি কি করা যায়, আমি বাসায় যাই। হুজুর চলে যায়, বউ একটু স্বাভাবিক। ঠিক তার পরের দিন রাত 11টার দিকে তার মানে 11টার দিকে আমার বউ আমাকে ডাক দেয়। আমি চলে যাই আমার বউয়ের কাছে। যাওয়ার পরে শুধু দু চোখ দিয়ে মায়া ভরা চোখ নিয়ে আমার দিক দেখতেছে। আমি তার মায়ায় তো আগে থেকেই পড়ে গিয়েছি। ওই দেখাটা দেখে আমি কাছে গেলাম, আমার হাতটা চেপে ধরলো। ধরার পর বলতেছে, দেখো আমার যদি কোনো কিছু হয়ে যায় আমার সন্তানদেরকে দেখবা প্লিজ, ওদেরকে ভালো করে দেখবা, যত্ন করে রাখবা। তখন আমি বলি, ধুর পাগলি, এইসব কিছু কি বলো, তোমার কি হবে, আমি নেই, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলতেছে না, যদি আমার কিছু হয়ে যায় তুমি কথা দাও তুমি আমার সন্তানদেরকে দেখবে। তখন আমি বলি, তোমাকে আমি দেখবো, তোমার সন্তান আমার সন্তান, আমি সবাইকে দেখবো, তুমি টেনশন করো না। কোচে যাক, এই কথা শোনার পর আমি এখন শান্তিতেও মরতে পারবো। তখন আমি বলি, এসব কিছু কি বলো পাগলি। এসব কিছু বলার পরে তার কপালে একটা হালকা আলতো করে চুমো দিই, দিয়ে তাকে ঘুমানোর চেষ্টা খুব ঘুমায় পারে আমি বাইরে আসি। চোখ মেলে বসে আছি। এরকম থাকতে পরের দিন ঠিক সকালে চোখ মেলে থাকতে আমার ঘুম ধরে যায়। পরের দিন ঠিক সকালে উঠে দেখি আমার বউ আর এই পৃথিবীতে নেই। এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তিনি আল্লাহর কাছে। তখন চিৎকার করে কাঁদতে সেই দিন এমনভাবে কান্না করছি, মনে হয় ছোট বাচ্চা কান্না করতেছে। আমার সন্তান, আমার ফ্যামিলি, সমস্ত মানুষ কান্না করতে ভেঙে পড়ে গেল। মহল্লার মানুষ সবাই জানতো আমার বইয়ের কি সমস্যা ছিল। একটা কালো জাদু আমার বইয়ের জীবনটা শেষ করে দিল। তারপরে ভেঙে পড়লাম, ব্যবসা বাণিজ্যে মন বসাইতে পারলাম না। আস্তে আস্তে ওখানে দাফন করার পরে সমস্ত সব কিছু করে দেওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসলাম। আসার পরে ঠিক আমি স্বপ্নে দেখলাম আমার বইয়ের কবরের পাশে কালো কালো কি জানি দাগ। তখন আমি যখন এই স্বপ্ন দেখার পরে বাসা থেকে রুম থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছি, বের হওয়ার সময় দেখি আমার ঘরের দরজার পাশে এরকম স্বপ্নে যেটা দেখছিলাম আমার বইয়ের কবরের পাশে কালো কালো দাগ, সেই কালো কালো দাগটা আমার দরজায় দেখলাম। একটু ভয় খেয়ে গেলাম। যাওয়ার পর সমস্ত আমার ফ্যামিলিকে বললাম। বলার পরে বলতেছে, এটার ছায়া মনে হয় এখনও যায়নি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশন করার দরকার নেই। দীর্ঘ 3-4 দিন পর আমি একই স্বপ্নে বারবার দেখলাম। এরই মাঝে আমার বড় ছেলের শরীর অসুস্থ হতে শুরু করলো, গায়ে জ্বর। আমি আমার বউকে হারানোর পর আমি এই ধাক্কাটা এখনো কেটে উঠতে পারিনি, ব্যবসায় মনোযোগ দিতে পারিনি। এই মাঝে আমার বাচ্চার আবার গায়ে জ্বর আসলো। জ্বর হতে আস্তে আস্তে দেখলাম আমার বইয়ের যেই সমস্যাগুলো হচ্ছিল, যেই ঘটনা শুরু হয়েছিল, এরকম সমস্ত কিছু হুবহু আমার সন্তানের মাঝে আমি দেখতে পাচ্ছি। তখন সেই রাত্রে হঠাৎ করে আমি স্বপ্নে দেখি আমার বউ আমাকে বলতেছে, আমার ছেলেকে তুমি বাঁচাও, আমার ছেলেকে তুমি বাঁচাও। এরকম করে দীর্ঘ 3 দিন যখন আমি স্বপ্ন দেখছি, দেখার পর দেখি আমার ছেলের অবস্থা আগেকার মতো হয়ে যাচ্ছে, মায়ের মতো। তখন আমি কি করব, ভেঙে পড়ে গেলাম। তখন আমি ওই হুজুরের কাছে গেলাম। ওই হুজুর আমাদের বাসায় চলে আসে। আসার পর বলতিছে, দেখুন এটা তো যে লক্ষণ দেখতে পাচ্ছি, এটা মনে হয় আপনার বইয়ের পরে, বউ মারা যাওয়ার পরে আপনার ক্ষতি করার পরও তিনি এখনো সন্তুষ্ট না। তিনি মনে হচ্ছে আপনার সন্তান ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। তখন তো আমার আকাশ মনে ভেঙে পড়লো। আমার বউকে আমি হারাইছি, আমার সন্তানকে আমি হারাতে চাই না। আমার বউকে আমি কথা দিয়েছি, আমি আমার সন্তানকে বুকে আগলে রেখে বড় করব, মানুষ করব, তাদের পাশে থাকব। তখন এক পর্যায়ে ভেঙে পড়ছি। তখন হুজুরটা বলে, ভেঙে পড়েন না, এটা
আমার ওস্তাদকে নিয়ে আসতে হবে, আমি একা পারবো না, এটা আমার ওস্তাদ আর আমি দুজন মিলে এই কাজটা করব। আমি আসবো ইনশাল্লাহ। 2 দিন পর ওস্তাদ চলে আসে, বাসায় ঢোকার সাথেই বলে এটা ভয়ানক একটি কালো জাদু, একটি তান্ত্রিক এটা করেছে এবং এটা করেছে শ্মশান থেকে। এই কালো জাদুটা অনেক ভয়ঙ্কর। তখন সমস্ত কিছু খুলে বলার পরে তখন তিনি বলে, আচ্ছা আজকে সন্ধ্যের দিকে আপনার কবরস্থানে আমি একটু যাব। তখন কবরস্থানে যাওয়ার পরে বলতেছে, ওখানে সব কিছু দেখার পরে বলতেছে এখানে মনে হয় হালকা মেঘের একটা ছায়া আছে কবরে। তখন ওখান থেকে আসার সময় একজন হাতে দেখা হয়, যার সাথে দেখা হয় তিনিই কালো জাদু করেছেন। বলে বাবা, আমি দেখলাম ওই কবরের পাশ থেকে রাতে করে একটা পুরুষ মানুষের কান্নার শব্দ আসে, মানে চিৎকার করে, এরকম কালো পোশাক পরা কিছু সময় দেখা যায়। তখন হুজুর বলতেছে যে কোথায় অগ্নি দেখা যায়, অগ্নি কি বলতেছেন, এটা ভুল, আপনি মনের একটা ভুল। তাই বলে সবাই চলে আসে এবং হুজুর বলে যে ব্যক্তি ওখানে ছিল উনিই কালো জাদু করেছেন, উনি আপনাদের এই কথাটা বলেছেন। তখন আমি বললাম কেন করলো এই কাজটা, কি শান্তি পেল, এখন কি আমার বাচ্চাকেও শেষ করে দেবে? তখন হুজুর বলতেছে এসব কিছুই হবে না, তুমি রিল্যাক্সে থাকো, আমি দেখতেছি। বড় হুজুর বলে আজকে ঠিক রাত মাগরিবের সময় আপনার এখানে আসবো, আমরা সারা রাত এখানে থাকবো। তখন হুজুর বলে ঠিক, আমি বলি ঠিক আছে। ঠিক মাগরিবে আজান, হুজুর সমস্ত কিছু নিয়ে চলে আসে এখানে। আসার পর বলতেছে তুমি এখন এখান থেকে আমাদের সাথে চলো। তখন আমি, আমার মামা, শ্বশুর এবং বড় হুজুর এবং ছোট হুজুর যে আগে চিকিৎসা করতো, সবাই মিলে আমরা কবরের পাশে চলে গেলাম। তখন যাওয়ার পর হুজুর বলতেছে যে এই কালো জাদু করেছে তিনি আজকের পর থেকে আর কখনো এই কাজে হাত দিবে না। তখন আমি একটু মনে সাহস পেলাম, এবং সাহস কেমন করে পাবো, একদম পুরোপুরি ভালো হয়ে না যাওয়া পর্যন্ত তো কোনো সাহস নেই, কেননা আপনারা সব কিছুই জানেন। এরই পরে যাওয়ার পরে হুজুর ঠিক 5-6 ঘন্টা রোকেয়া করতে থাকে এবং বলতেছে এই কবরটা খুঁড়তে হবে, লাশটাকে দেখতে হবে, লাশের ভেতর দেখুন এই লাশের ভেতরই কোনো জাদু করেছে, লাশের ওপর কালো জাদু করেছে আপনার ছেলেকে মারার জন্য। তখন আস্তে আস্তে চাটাইগুলো সব কিছু তোলা হয়, তোলার পরে ভেতরে যখন মুখ থেকে যখন কাপড়গুলো সরানো হয়, তখন যে দৃশ্যটা দেখি তখন আমার বুকের ভেতর কোল যেমন হয় কাঁপতে শুরু করছে। আমি মনে হয় মানুষ ছিলাম না, মনে হয় ওখানে আমি শেষ হয়ে যাব। তখন দেখি আমার বইয়ের মুখের মধ্যে শুধু তাবিজ আর তাবিজ দিয়ে ভরা। সমস্ত তাবিজগুলো আস্তে আস্তে বের করি এবং বলতেছে এই কবর পরে ঠিক করা যাবে, এটাকে আগে শেষ করতে হবে, তাহলে সমস্যা হবে, না হলে সমস্যা হবে। তখন ওটাকে ওখান থেকে নিয়ে যে নষ্ট করার জন্য একটি শ্মশানে যে আগুন দিয়ে পুড়িয়ে ওটা মাটিতে পথ দিয়ে রাখা হয় এবং ওর থেকে আসার পরে কবরটা ঠিক করে দেওয়া হয়। আস্তে আস্তে কবরটা ঠিক করে দেওয়ার পরে হুজুর বলে আরও কিছু সময় লাগবে আমার, ঠিক এখন 4-5 ঘন্টা ধরে রোকেয়া করার পরে ঠিক ফজর আগে ওখান থেকে বাইরে চলে আসি। আসার পরে হুজুর বলতেছে আজকের পর থেকে আপনার জীবনে আপনার ফ্যামিলি তার কোনো সমস্যা হবে না। তখন আমি বলি যদি আবার কোনো কিছু করে, বলতেছে আবার কোনো কিছু করার সাহস পাবে না, যেসব কিছু ভয়ানক শয়তান জিন এখানে পাঠানো হয়েছিল এসব জিনগুলো আমার জিনের সাথে যুদ্ধ করেছে, আমার শক্তিশালী জিনের সাথে যুদ্ধ করে ওরা পরাজয় হয়ে চলে গেছে, ওরা আর কখনোই এই কাজে এখানে আসবে না। যদি আসার চেষ্টা করে তাহলে যে কাজ করেছে যে করবে তারই ক্ষতি হয়ে যাবে। তারপরে আমি একটু সাহস পেলাম, তারপরে আস্তে আস্তে আমার সব কিছু ঠিক হতে লাগলো। কিন্তু এখনও মনে হয় আমার বউ আমাকে ডাকে এবং কালো ছায়া মনে হয় ঘরের মধ্যে থাকে। আমার ফ্যামিলি, আমার পরিবার সবাই ভালো আছে, ব্যবসা বাণিজ্য করতেছি। আমি এখন পর্যন্ত বিয়ে শাদী করিনি, আমার সন্তানদেরকে আমি বড় করব, আমার বউকে কথা দিয়েছি, কথা রাখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সন্তানদেরকে দোয়া করবেন সন্তানের প্রতি। এবং দেখুন মানুষ মারা যাওয়ার পরে কালো জাদু করছে মুখে, অবশ্যই আত্মীয় স্বজনের মধ্যে কেউ এই কাজটা করার পর আমার জীবনটা তস ফ্যামিলিটা ভেঙে শেষ হয়ে গেছে। কালো জাদু অনেক ভয়ঙ্কর জিনিস, সবাই এখান থেকে দূরে থাকবেন এবং আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।